আর্জেন্টিনার আরো একটি হার, শেষ 4 ম্যাচে 2 হার, 1 ড্র, 1 জয়। শেষ 5 ম্যাচে অর্থাৎ কোপা আমেরিকার পর 2 জয়, 2 হার, 1 ড্র। এটাকে কি আপনি স্কালোনি যুগের সমাপ্তির সূচনা বলতে পারেন? হয়তো বললেও বলতে পারেন, আমরা বললেও বলতে পারি, কারণ আমরা স্ক্যালোনির যে ফুটবলটা প্রথম দিকে দেখতাম সেইটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, অনেক বেশি ছন্নছাড়া মনে হচ্ছে বর্তমান আর্জেন্টিনা দলকে। যদিও এটা ফুটবলের অংশ, কারণ আমরা জানি যে সময়ের সাথে কোচদের, ম্যানেজারদের তাদের ট্যাকটিক্সে পরিবর্তন আনতে হয়, যেটা পেপ গার্দিওলা থেকে শুরু করলে কার্লো আনচেলত্তি সবার ক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু সময়ের সাথে পরিবর্তন আনতে বাধ্য হয়, কারণ একটা সময় পর আর যে ট্যাকটিক্স তারা ফলো করে এই ট্যাকটিক্স প্রতিপক্ষ রিড করা শুরু করে এবং একটা সময় গিয়ে পুরোটা রিড করে ফেলে, তখন পরিবর্তন আনা ছাড়া কোনো উপায় থাকে না। স্কটল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি প্রথম দিকে একরকম খেলতেন তিনি, তারপরে প্রথম কোপা আমেরিকাটা জিতলেন একভাবে, তারপরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেললেন একরকম, ওয়ার্ল্ড কাপে খেললেন আর এক রকম, ওয়ার্ল্ড কাপের পরে খেললেন আর এক রকম, এরপরের কোপা আমেরিকাটা যেভাবে জিতলো সেটা একেবারে ভিন্ন, এবং ওয়ার্ল্ড কাপের পর, সরি, কোপা আমেরিকার পর থেকে এখন পর্যন্ত যে ফুটবলটা আমরা দেখছি এইটা আরো ভিন্ন, আরো অচেনা, আরো অজানা। ঠিক কোন জায়গায় পরিবর্তন এনেছেন বা ঠিক কি কারণে স্ক্যালোনির দলের এই বেহাল দশা, আর্জেন্টিনা দলের এই বেহাল দশা, আপনি আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি, হয়তো উত্তরে সব থেকে বেশি উত্তর যেটা আসবে সেটা হচ্ছে রিলেশনিজম। রিলেশনিজম স্ক্যালোনিকে সব বরাবরই দেখা গেছে রিলেশনিজমের দিকে বেশি নজর দিতে, বেশি মনোযোগ দিতে, বা রিলেশনিজম প্লেয়ারদের ভিতরে প্লেয়ারদের যে রিলেশনটা তার উপর ভিত্তি করেই ফুটবলটা খেলাতে সে এই রিলেশনিজমে বেশি, রিলেশনিজমের অনেক বড় একজন ছাত্র বা ভক্ত বলতে পারেন। ট্যাকটিক্সের অন্য যে ধারাগুলো আছে সেটাকে মোটামুটি এড়িয়েই চলেন লিওনেল স্ক্যালোনি। অনেক সময় হয়তো প্রয়োজনে অ্যাডাপ্ট করেছেন, তবে বেশিরভাগ সময় প্লেয়ারদের ভেতরে যে কেমিস্ট্রি এইটাকে কাজে লাগিয়ে তিনি নতুন নতুন পন্থা আবিষ্কার করেছেন, সামনে এগিয়ে গিয়েছেন। এখন তাহলে কেন এটা কাজ করছে না? হয়তো অনেক বেশি স্বাধীনতা দেওয়ার ফল। আমরা যদি আজকের ম্যাচটা দেখি, আমরা বিভিন্ন সময় দেখেছি যে স্ক্যালোনির যে ডিমারিয়া থাকাকালীন বা কোপা আমেরিকা পর্যন্তই রাইট উইং দিয়ে ডিমারিয়া কন্টিনিউয়াসলি থ্রেট ক্রিয়েট করতো এবং লেফট উইং এ নিকো গঞ্জালেস বা যে খেলুক লেফট উইং থেকে সে থ্রেট ক্রিয়েট করতো। এখন বর্তমান টিমে নিকো গঞ্জালেস নাই ইনজুরির কারণে, এবং রাইট বা ওই জিও লো সেলসও কিন্তু নাই। প্রথম দিকে জিও লো সেলসই এই লেফট উইং এর জায়গাটা পূরণ করতো এবং সে মিডেও খেলতো, একসাথে দুইটা রোল প্লে করতো, সে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল তখন। ওয়ার্ল্ড কাপ মিস করার পর থেকে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, যেখানে ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্দেজ নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। যাই হোক, যেটা বলছিলাম, আজকের ম্যাচে রাইট উইং লেফট উইং এ কেউ ছিল না, কারণ 4-3-1-2 তে লিওনেল স্ক্যালোনি স্টার্ট করেছিলেন, যেখানে লিওনেল মেসি ছিলেন ডায়মন্ড শেপের মিডফিল্ডের সামনে বলতে পারেন, ডায়মন্ড শেপের মিডফিল্ডের অংশও বলতে পারেন, কারণ আজকে অবশ্য মিডফিল্ডের আরো নিচে খেলেছেন মেসি, অনেক বেশি নিচে ছিল মেসি। ডিপ প্লেমেকারের রোল প্লে করছে বললে ভুল হবে না। লেফট উইং এ অনেকবার আমরা দেখেছি আলভারেজকে যেতে, লাউতারো মার্টিনেজ সামনে ছিল, কিন্তু রাইট উইংটা একেবারে ফাঁকা ছিল। আর নিকোলাস টাগলিয়াফিকো লেফট উইং এ আলভারেজের সাথে লিঙ্ক আপ করার চেষ্টা করছিল, রাইট উইং এ মাঝে মাঝে মলিনা যাচ্ছিল, আর বেশিরভাগ সময় রাইট উইংটা থাকছিল ফাঁকা। সেইখানে দায়িত্ব ছিল ডিপলের উপর, কারণ এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার হাফ স্পেসে কাজ করবে মিডফিল্ডে মেসির পাশাপাশি। অতএব রাইট উইং এর যে ফাঁকা স্পেসটা ছিল এইখানে কাজ করতে হতো ডিপলের, কিন্তু রদ্রিগো ডিপলকে দেখা গেছে মাঝে মাঝে, প্রথম দিকে তো একেবারে মেসির সাথে সাথে সমান লাইনে ছিল বা মেসির পেছনে ছিল, এবং পরবর্তীতেও দেখা গেছে খুব কম সময় এসে সামনে গিয়েছে, এবং এই জায়গাটা, এই যে এই গ্যাপটা কোনোভাবেই আর পূরণ হয় নাই। রদ্রিগো ডিপলের আজকের ম্যাচটা হারার পেছনে সব থেকে বড় দায় দিতেই পারে, কারণ তার দায়িত্ব স্ক্যালোনি কি দিয়েছে জানি না, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে যে যতটুকু মনে হয় যে জায়গাটা তার এক্সপ্লয়েট করার কথা সেইখানে সে ওইভাবে করতে পারে নাই।
তাছাড়া ক্রিয়েটর রোলে মেসি ছাড়া ওইভাবে এনজো ফার্নান্দেজ দারুণ একটা পাস দিয়েছিল, যেটা থেকে গোল করেছে লাউতারো মার্টিনেজ। ফিনিশটা দারুণ ছিল। এনজো ফার্নান্দেজ আরো একটা পাস দিয়েছিল, যদিও সেটা গোল হয় না। ম্যাকালিস্টার নিষ্প্রভ ছিল। আর ডিপল, বিশেষ করে ডিপল, তার ক্রিয়েটর রোলের রোলটাও আজকে ঠিক মতো ছিল না। সে দুইটা রোলেই কিন্তু মিস করে গেছে, একেবারে মিস করে গেছে দুইটা রোলে। মেসির গেমটা মেসি সুলভ ছিল না, তারপরেও মেসি যেভাবে যতটুকু করা যায় করছে, তারপরেও মেসি সুলভ ছিল না, বা এভারেজ গেম ছিল বলতে পারেন। আর যদি আপনি অন্যদের কথা বলেন, তো আলভারেজ চেষ্টা করছে ওই পাশ থেকে লিঙ্ক আপ করার, লেফট উইং থেকে। আর লাউতারো মার্টিনেজ গোল করছে, তারপরেও তার গেম খুব একটা ভালো ছিল না। ডিফেন্সের দিকেও আসলেও অতটা অর্গানাইজড একবারও মনে হয় নাই। টাগলিয়াফিকেও ওইভাবে ডিফেন্স করতে পারে নাই, যদিও সে আর্জেন্টিনার ইতিহাসেরই কিন্তু সেরা লেফট ব্যাকদের একজন এখন, বিশেষ করে গত কোপা আমেরিকার পর, কারণ ওয়ার্ল্ড কাপেও সে অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং তারপরে এই যে কোপা আমেরিকার বেস্ট লেফট ব্যাক আপনি বলতে পারেন, দারুণ ছিল, দুর্দান্ত ছিল, ফাইনাল পর্যন্ত ভালো ছিল, যাই। কিন্তু আজকে ওইভাবে কিছুই করতে পারে নাই। যদিও সে একটা সানাব্রিয়া সম্ভবত সানাব্রিয়া নামটা হবে, লামাসিয়ান, তার একটা বাইসাইকেল কিক সে কনজিউম করেছিল, কিন্তু পরবর্তীতে যেটা ইকুয়ালাইজার যে গোলটা ছিল, এটা আসলে ঠেকানোর মতো গোল ছিল না। এটা রক্ষা কেউ করতে পারতো না। এমি মার্টিনেজ চেষ্টা করেছে, তবে এটা রক্ষা করার মতো ছিল না। আর সেকেন্ড যে গোলটা ওমর আলতারাতে বা এই টাইপের নাম সে করছে, তার কিন্তু ওই পর্যন্ত সময় মাঠে থাকারই কথা ছিল না। প্রথমত সে মেসিকে একটা ফাউল করে, যেটা লাল কার্ডের মতো, যদিও এটা হলুদ কার্ডই দিবে বেশিরভাগ জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় বলতে আমি লাতিনের বেশিরভাগ রেফারির কথা বলছি, তারা কিন্তু হলুদ কার্ড দিবে। তো ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে একটা কাউন্টার অ্যাটাক সরাসরি সে মেসিকে ফাউল করে ইন্টেনশনালি মেসিকে ফেলে দেয়, এবং সেইটার ফলে যে সেকেন্ড ইয়েলো দেওয়ার কথা সেটা কিন্তু রেফারি দেই নাই। রেফারির নাম অ্যান্ডারসন সামথিং, ব্রাজিলিয়ান বডি বিল্ডার বলতে পারেন, বডি বিল্ডার সে। তো তার সম্পর্কে আমার যতটুকু আগের মনে পড়ে, আগেও সে এই টাইপের কাজ অনেকবার করছে, অনেকবারই তার এই ধরনের বাজে রেফারিং এর শিকার অনেক দলই হয়েছে, আর্জেন্টিনা অনেকবার হয়েছে। যাই হোক, এক্সপেক্টই করছিলাম ম্যাচের প্রথম থেকে সে হয়তো বাজে রেফারিং করবে, এবং সেটা সে ভালোভাবে দেখিয়েছে। রেফারিং এর দোষ দিয়ে লাভ নাই, রেফারিং এর দোষ দিচ্ছি না, তবে হয়তো ওমর মাঠেই থাকতো না, 10 জনের দলে পরিণত হতো, কিন্তু সেকেন্ড ইয়েলো দেয় নাই, এবং পরবর্তীতে সেই গোল করছে এবং 2-1 গেছিল, এবং পরবর্তীতে কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করেছে সেকেন্ড হাফে। এবং যে বিষয়টা না বললেই নয়, আর্জেন্টিনার বিপক্ষে খেলা প্যারাগুয়ে টিমের 6 জন প্লেয়ার আর্জেন্টাইন লিগে ছিল। এখানে আর্জেন্টাইন লিগ থেকে আর্জেন্টিনা দলে কিন্তু ওইভাবে প্লেয়ার নাই, কিন্তু আর্জেন্টাইন লিগ থেকে 6 জন প্লেয়ার এই প্যারাগুয়ে দলে ছিল। প্যারাগুয়ে দলের বর্তমান যে টিমটা, বর্তমান যে স্কোয়াডটা, এই স্কোয়াডের কিন্তু 10 জন প্লাস প্লেয়ার ইউরোপে খেলে, কিন্তু তারা যে আজকের একাদশ সাজিয়েছিল সেখানে 6 জন, 5 জন বা 6 জন আর্জেন্টাইন লিগে ছিল। এবং এরা এমন ভাবে খেলেছে যেন এই যে গার্নাচো বা লাউতারো, এরা মনে হচ্ছিল বি গ্রেড প্লেয়ার। গার্নাচোকে মনে হচ্ছে বি গ্রেড প্লেয়ার, লাউতারো মার্টিনেজ মোটামুটি তাও চেষ্টা করছে, কিন্তু গার্নাচো যেভাবে বারবার আটকে যাচ্ছিল, তাকে কিন্তু প্রিমিয়ার লিগে এভাবে আটকে যেতে দেখা যায় না। প্রিমিয়ার লিগে যে আমরা যাদেরকে বিশ্বের সেরাদের কাতারে ফেলি, তাদেরকে কিন্তু এই গার্নাচো খুব সহজে পাস করে চলে যায়, চান্স ক্রিয়েট করে গোল করে। কিন্তু একই টাইপের সিচুয়েশনে আজকে ওই আর্জেন্টাইন লিগের বা ব্রাজিলের লিগের প্লেয়ারদের সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছে গার্নাচো। এইখান থেকে মোটামুটি বোঝা যায় যে লাতিনের ফুটবলের ডিফেন্সটা কত বেশি গোছালো থাকে। আরেকটা বিষয় হলো আপনার যেটা না বললে নয়, সেটা হচ্ছে ক্রিটিসাইজ, যেটা আমি প্রথম দিকে করলাম, এটা ওভার ক্রিটিসাইজ বলতে পারে না, আমি এটা ক্রিটিসাইজ করি না, আমি এটা বলার দরকার তাই বলেছি। আমার বলাতে খুব বেশি কিছু যায় আসে বলেও আমি মনে করি না। তবে স্ক্যালোনি পন্থার পর পন্থা আবিষ্কার করে, স্ক্যালোনি ধরা খায়, স্ক্যালোনি ফিরে আসে, এবং স্ক্যালোনি আবার নিজেকে ঝালিয়ে নেয়। অতএব স্ক্যালোনের উপর ভরসা রাখতেই হবে, কারণ সে যতবার ধরা খেয়েছে ততবার এমন ভাবে ফিরে এসেছে যেন
সে সবার থেকে অনেক বেশি সামনে, যে কোনো একটা রেসে সবার থেকে অনেক বেশি সামনে, এবং পরবর্তীতে তাকে কিন্তু ধরার মতো কেউ ছিল না। স্ক্যালোনি তার ওই প্রথম ট্যাকটিক্স একরকম ছিল, সেখানে কোপা জিতছে, তারপরে ফিনালিজিমা জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতছে অন্য ট্যাকটিক্সে, সেই ট্যাকটিক্স পরিবর্তন এনে একেবারে ডিফেন্সিভ শেপে গিয়ে ফরমেশন টরমেশন সবকিছু পরিবর্তন করে কিন্তু দ্বিতীয় কোপাটা জিতছে। অতএব স্ক্যালোনি অবশ্যই এমন কিছু করবে যেটার মাধ্যমে আর্জেন্টিনা এই যে বৃত্তের ভেতরে পড়েছে এইটা থেকে ফিরে আসবে। এইটা কোনোভাবেই আর্জেন্টিনার স্ক্যালোনি যুগের শেষ হইতে পারে না। যদি স্ক্যালোনি ওয়ার্ল্ড কাপের পর হয়তো আর্জেন্টিনার কোচ আর থাকবেন না, হয়তো মানে মোটামুটি এটা কনফার্ম, তারপরও স্ক্যালোনির যুগ, স্ক্যালোনি যতদিন থাকবে আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত মতামত, যে আমার মনে হয় না স্ক্যালোনি যুগের কোনো শেষ আছে।